জাল ওষুধ চক্র এবং মৃত মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির একটা বড় অসাধু চক্র, যে অসাধু চক্রটা এই চক্রটা চালিয়ে কালীঘাট অবধি টাকা পৌঁছে দিতেন ক্যামাক স্ট্রিট অবধি। মনিটরিংটা মমতা বন্দ্যোপাধ্যায় কিসের করলেন? মনিটরিংটা তো উনি এইটার করলেন না যে ঘটনাটা তদন্ত হোক, তদন্ত কমপ্লিট করে দোষীরা ধরা পড়ুক, এই ব্যাপারে তো উনি মনিটরিং করলেন না। উনি সারা রাত ধরে বসে মনিটরিং এটাই করলেন যে কি করে লাশটাকে মনিটরিং করে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করা যায়। সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সন্দীপ ঘোষ থেকে শুরু করে স্বরূপ নারায়ণ নিগম থেকে শুরু করে বিনীত গোয়েল থেকে শুরু করে এভরিবডি, প্রত্যেককে নতুন করে তদন্তের আওতায় এনে তাদেরকে পুঙ্খানুপুঙ্খ, এবং আমি আরেকজনের নাম আজকে বলছি, নির্মল ঘোষকে তুলে নিয়ে তার কল রেকর্ডিং চেক করে সেখান থেকে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে জেরা করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে কাকে কী কী ইনস্ট্রাকশন উনি দিয়েছেন। অতীন ঘোষকে যেন ছাড়া না হয়। আমার অতীনবাবুর প্রতি কোনো ব্যক্তিগত রাগ নেই, কিন্তু আরজিকর ঘটনা ঘটে যাওয়ার দুদিন পর আন্দোলনের মাঝখানে আরজিকর হসপিটালে সমস্ত প্রমাণ তথ্য লোপাট করার জন্য যে হামলা বাইরের দুষ্কৃতী বাহিনী চালিয়েছিল, যে দুষ্কৃতী তাণ্ডবের ফলে অভয়ার সমস্ত কিছু, ইভেন বাথরুমের দেয়ালটা অবধি ভেঙে দেওয়া হয়েছিল, সেই হামলা যিনি করিয়েছিলেন অতীন ঘোষ, তার বাহিনী পাঠিয়ে বিভিন্ন জায়গা থেকে, কামারহাটি থেকেও লোক গেছিল, আমি বলছি দায়িত্ব নিয়ে, কোনো অজ্ঞাত কারণে এই জুনিয়র ডাক্তারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোয় এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সারেন্ডার করে। এই অভিষেক ব্যানার্জির চার্টার ফ্লাইটে উড়ে উড়ে তো তৃণমূল দলটাকেই উড়িয়ে দিল। জাস্টিস ফর আরজিকর, এই এক নারায় এক হয়ে গিয়েছিল গোটা বাংলা। রাস্তায় নেমেছিলেন প্রত্যেকজন বাঙালি, প্রত্যেক ভারতীয়রা প্রতিবাদে গর্জে উঠেছিলেন। সেই আরজিকরের মামলা আরও একবার লাইমলাইটে, তার কারণ বিস্ফোরক অভিযোগ আরজিকরের নির্যাতিতা অভয়ার মা, বর্তমানে বিজেপির এমএলএ রত্না দেবীর। তিনি বলছেন সরাসরি বন্দ্যোপাধ্যায় পরিবারের বড়সড় যোগসাজশ রয়েছে এই আরজিকর কাণ্ডের সঙ্গেই। আর সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা বিশেষ আলাপচারিতায় পাশে পেয়ে গিয়েছি শ্রী কৌশিক চট্টোপাধ্যায় মহাশয়কে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। স্বাগত। স্যার, প্রথমেই যে প্রশ্ন উঠে আসে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে এই আরজিকর মামলাতে। বিস্ফোরক অভিযোগ করেছেন রত্না দেবী। তিনি বলছেন বন্দ্যোপাধ্যায় পরিবারের এই যোগের জন্যই এতদিন পর্যন্ত মামলাটিকে ঝুলিয়ে রাখা হয়েছিল। কি বলবেন এই বিষয়ে, কি আলোকপাত করতে চাইবেন? দেখুন, প্রথম থেকেই আমরা একটা জিনিস বুঝতে পারছিলাম যে এমন কেউ এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের জীবন দিয়ে ঝাঁপিয়ে পড়ে এই অভয়া কাণ্ডকে বন্ধ করার চেষ্টা করতে হচ্ছে। শুধু আবেশ বন্দ্যোপাধ্যায় জড়িত থাকার ঘটনাটাই যে শেষ ঘটনা তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি এই ঘটনাটায় চতুর্মুখী চাপে পড়েছিলেন। আর একটা যে চাপ, সে চাপটা ছিল সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে জাল ওষুধ চক্র এবং মৃত মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির একটা বড় অসাধু চক্র, যে অসাধু চক্রটা চক্রটা চালিয়ে কালীঘাট অবধি টাকা পৌঁছে দিতেন ক্যামাক স্ট্রিট অবধি। এই দু চার রকম বড় দুর্নীতি থাকার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু নিজের জীবন বাজি রেখে, নিজের সরকারকে বাজি রেখে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হয়েছিল অভয়ার কাণ্ডকে ধামাচাপা দিতে। তাই আবেশের জড়িয়ে থাকাটা অস্বাভাবিক কিছুই নয়। আর রত্নাদেবী যখন বলছেন, নিশ্চয়ই তার কাছে অনেক বড় কিছু প্রমাণ থাকলে তবেই উনি এই কথাটা বলতে পারছেন। না হলে কিন্তু এ ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের পানিহাটির মেয়ের আরজিকর হাসপাতালের এই ঘটনা, আমার মনে হয় না পৃথিবীর এমন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন যারা এই ঘটনায় রাস্তায় নামেননি। সারা পৃথিবী যে ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আন্দোলন করছে দোষীদের ধরার ক্ষেত্রে,
সেখানে একমাত্র একজন পৃথিবীর মহিলা, মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, নারী মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তিনি এই পুরো বিশ্বের সমস্ত মানুষের বিরুদ্ধে হেঁটে একা এই ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন। কেন? ওয়াই? নিশ্চয়ই এমন কিছু নিজের কেউ জড়িত আছে যে এই ঘটনা সম্পূর্ণ ফাঁস হলে বা তার তদন্ত ঠিকঠাক হয়ে গেলে তার পরিবার থেকে কেউ ফেঁসে যাবে, সেই কারণে। মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথা বলেছিলেন, সারা রাত ধরে মনিটরিং করেছি। ঠিক এর জন্যই কি সেই মনিটরিং? দেখুন, মনিটরিংয়ের নামে অনেক রকম নাটক উনি করেন। ঝড় আসলে উনি নবান্নে বসে থাকেন। কিন্তু এই ক্ষেত্রে ধরুন, অনেকেই তো অনেক ক্ষেত্রে বলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা যে এরকম রেপ বা এরকম ধরনের কোনো ঘটনা, ধর্ষণ, খুন তো বহু হয়ে থাকে। কিন্তু এমন কি এই ঘটনাটাই ছিল যে সারা রাত ধরে ওনাকে মনিটরিং করতে হলো? আর মনিটরিংটা কিসের করলেন? আমার প্রশ্নটা অন্য জায়গায়। মনিটরিংটা মমতা বন্দ্যোপাধ্যায় কিসের করলেন? মনিটরিংটা তো উনি এইটার করলেন না যে ঘটনাটা তদন্ত হোক, তদন্ত কমপ্লিট করে দোষীরা ধরা পড়ুক, এই ব্যাপারে তো উনি মনিটরিং করলেন না। উনি সারা রাত ধরে বসে মনিটরিং এটাই করলেন যে কি করে লাশটাকে মনিটরিং করে নিয়ে গিয়ে শ্মশানে দাহ করা যায়। যদি উনি মনিটরিং করে এই ঘটনাটা তদন্ত করতেন তাহলে আমরা মেনে নিতাম, সাধুবাদ দিতাম। কিন্তু উনি সারা রাত জেগে মনিটরিংটা করলেন, লাশটা ঠিকমতো তাড়াতাড়ি আর সেকেন্ডবার পোস্টমর্টম করার অপশান না রেখে পুড়িয়ে দাহ করা শেষ হয়েছে কিনা। এবং নির্মল ঘোষের ফোনে বারংবার ফোন করে উনি খবর নিয়েছেন সারাক্ষণ ধরে যে কত তাড়াতাড়ি লাশটাকে পুড়িয়ে ফেলা যায়। আমরা দেখতে পেলাম যে সেই মতোই শ্মশানে সিট গেল। এই শ্মশানের যে ভূমি, সেই ভূমিতেই কি আসল রহস্য লুকিয়ে আছে বলে মনে করেন? দেখুন, শ্মশানের ভূমিতে আর কিছু লুকিয়ে আছে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ ওখানে বডি দাহ হয়ে গেছে, ওখানে ছাই গঙ্গায় ভেসে গেছে। তদন্তটা সিট যে করছে, এই তদন্তের সমস্ত কিছু লুকিয়ে আছে আরজিকর হসপিটালে, এখনও আছে। আমি বলছি, যদি তদন্ত করে সঠিক লোকগুলোকে জেরা করা যায় বা জেরা করা হয়, তাহলে এখনও ওই আরজিকর হসপিটালেই এই মৃত্যুর রহস্য সম্পূর্ণটা ধামাচাপা পড়ে আছে, আরজিকরের মাটিতেই। শারদ মুখোপাধ্যায়, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছেন যে অভয়ার আন্দোলন আমাদের প্রত্যেকের আন্দোলন। তবে এখানে একটা প্রশ্ন উঠে আসছে, সেই সময়ে নারায়ণ স্বরূপ নিগম অর্থাৎ স্বাস্থ্য সচিব, যার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ ছিল, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না? দেখুন, আমি বলছি যে এই তদন্তকে গোড়া থেকে শুরু করা ছাড়া কোনো উপায় নেই। প্রিভিয়াস সিবিআইয়েরও কিছু কর্তার ব্যাপারে অভয়ার মা রত্না দেবীর অভিযোগ রয়েছে যে তারা এই তদন্তে সহযোগিতা করেনি, উল্টে এই তদন্তকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে। আমি বলছি, আপনি যাদের কথা বলছেন, শুরু থেকে এদের কারোর তো ফাঁসি হয়নি। গোড়া থেকে সেই সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে, সন্দীপ ঘোষ থেকে শুরু করে, স্বরূপ নারায়ণ নিগম থেকে শুরু করে, বিনীত গোয়েল থেকে শুরু করে, এভরিবডি, প্রত্যেককে নতুন করে তদন্তের আওতায় এনে তাদেরকে পুঙ্খানুপুঙ্খ, এবং আমি আরেকজনের নাম আজকে বলছি, অতীন ঘোষকে যেন ছাড়া না হয়। আমার অতীনবাবুর প্রতি কোনো ব্যক্তিগত রাগ নেই, কিন্তু আরজিকর ঘটনা ঘটে যাওয়ার দুদিন পর আন্দোলনের মাঝখানে আরজিকর হসপিটালে সমস্ত প্রমাণ তথ্য লোপাট করার জন্য যে হামলা বাইরের দুষ্কৃতী বাহিনী চালিয়েছিল, যে দুষ্কৃতী তাণ্ডবের ফলে অভয়ার সমস্ত কিছু, ইভেন বাথরুমের দেয়ালটা অবধি ভেঙে দেওয়া হয়েছিল, সেই হামলা যিনি করিয়েছিলেন অতীন ঘোষ, তার বাহিনী পাঠিয়ে বিভিন্ন জায়গা থেকে, কামারহাটি থেকেও লোক গেছিলো, আমি বলছি দায়িত্ব নিয়ে, প্রয়োজন পড়লে আমাদেরকে যদি সরকার ডাকে আমরা বার করে দেবো কারা গেছিল। এই অতীন ঘোষকে আনতে হবে তদন্তের আওতায়। তাকে কে অর্ডারটা দিয়েছিল, কোথা থেকে সে অর্ডার পেয়েছিল এই ভাঙচুর করানোর লোকজন পাঠিয়ে। আমি আজকে এটা নতুন করে দাবি তুললাম।
স্যার, প্রাক্তন জাস্টিস মাননীয় শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তথা বর্তমানে বিজেপির এমপি, তিনি খুব সম্প্রতি আরজি করে গিয়েছিলেন এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সামনে এনেছেন। একটি সিঁড়ির কথা তিনি উল্লেখ করেছেন, যে সিঁড়ি পিছন দিক থেকে সরাসরি গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত রয়েছে। এছাড়াও তিনি উল্লেখ করেছেন সীমা পাহুজার ভূমিকা নিয়েও, এবং রত্না দেবীও বারবার অভিযোগ তুলেছেন, আপনিও যেরকমটা বিশ্লেষণ করলেন, যে পূর্বতন সিবিআই টিম তারা কোনো তেমনভাবে তদন্ত এগিয়ে নিয়ে যাননি। তবে কি এবারে সময় এসেছে এই সন্দীপ ঘোষের মতন যারা মূল হোতা বা মূল অভিযুক্ত হিসাবে যাদের নাম উঠে আসছে, তাদের আরও জোর করে জেরা করে গোটা ঘটনার তদন্ত আরও কড়াকড়িভাবে করা হোক? দেখুন, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। বাংলায় আমাদের সাধের, আশার, ভালোবাসার মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টি উপহার দিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর মা নিজে তার ছেলে মুখ্যমন্ত্রীর কাছে তদবির করেছেন অভয়াকাণ্ডকে সম্পূর্ণ তদন্ত করে শেষ করতে। গোড়া থেকে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে শুভেন্দু অধিকারীর হয়ে বলছি যে এই তদন্ত গোড়া থেকে সম্পূর্ণ রকমভাবে তদন্ত হয়ে অভয়ার তদন্ত শেষ হবে। আপনারা এটা নিয়ে কোনো রকম সন্দেহ রাখবেন না। এক্ষেত্রে আরও একটি বিষয় উঠে আসে, যারা জুনিয়র চিকিৎসক ছিলেন, জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা সেই সময়ে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছেন, তাদের আজকাল দেখা যায় না। কি বলতে চান স্যার, যে তাদের কি কোনো রকম ভূমিকা ছিল এবং তারা কি আসল সত্যিটা কোথাও না কোথাও জানতে পেরেছিলেন বা কিছু আভাস পেয়েছিলেন? দেখুন, এই আন্দোলনটা সম্পূর্ণটাই ক্যারি ফরওয়ার্ড করার কথা ছিল জুনিয়র ডাক্তারদেরই। নীতিগতভাবেও এই আন্দোলনটা তাদেরই আন্দোলন হওয়ার কথা। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যখন আমরাও এই আন্দোলনের রাস্তায় নেমে আন্দোলনটা করছি, কোনো অজ্ঞাত কারণে এই জুনিয়র ডাক্তারদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোয় এরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে সারেন্ডার করে। হয়তো আমার এই কথা শুনে জুনিয়র ডাক্তারদের অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু তার কাছে গিয়ে যার বিরুদ্ধে অভিযোগ, যিনি তদন্তটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, যিনি তদন্তটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছেন, তার কাছেই গিয়ে আমি তদন্তের আবদার দাবি জানানো, এটা কোনো যৌক্তিকতা ছিল না। বা এটা কোনো সুস্থ রাজনৈতিক লোক যারা রাজনীতি সম্পর্কে একটু হলেও বোঝেন, তারা কিন্তু এটা মেনে নিতে পারবেন না। সেই আন্দাজে যদি আমি বলি, এক কথায় বলতে গেলে অভয়ের আন্দোলনটা কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছ থেকে বিক্রি হয়ে গেছিল। বিক্রি কথাটা এই অর্থে এই কারণে আমি বললাম যে এই আন্দোলনটায় যারা সারেন্ডার করেন, সারা বিশ্বের একটা আন্দোলন যদি কোনো সংগঠন সারেন্ডার করে দেয়, তখন কিন্তু সেটাকে আর মানে কোনো অন্য কোনো কারণে হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই অর্থনৈতিক ব্যাপার জড়িয়ে থাকা আবশ্যক। স্যার, আরজি কর কাণ্ডে পানিহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ আর কাউন্সিলর সোমনাথ দেকে জিজ্ঞাসাবাদ করা হলো, তাহলে কি নতুন করে আরও কোনো বিস্ফোরক তথ্য সামনে আসতে পারে? দেখুন, যদি সিবিআই, আমি এর আগেও আমার বেশ কিছু ভাষণে বলেছি, নির্বাচনের সময়ও মাইকে বলেছি ভাষণ দিতে গিয়ে, যে একমাত্র নির্মল ঘোষ এমন এক ব্যক্তি এই ঘটনায়, যাকে ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে তার থেকে যদি আসল সত্যটাকে উগড়ে সিবিআই বার করতে পারে, তাহলে এখানেই মমতা ব্যানার্জি ফেসে যাবে, আর কোথাও যেতে হবে না। শুধু নির্মল ঘোষের কল রেকর্ড চেক করলে, শুধু নির্মল ঘোষের কল রেকর্ড চেক করলে ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায় কতবার নির্মল ঘোষকে ফোন করেছেন আর ওই ফোনে কি কথোপকথন হয়েছে, এটা সিবিআই চাইলেই বার করে নিতে পারে। তাহলে এই ঘটনার সব কিছু শেষ হয়ে যাবে। অভয়ার পরিবার সহ গোটা বাংলার আস্থা পুনরায় যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে তদন্তকারী অফিসারদের ইতিমধ্যে এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন? ইতিমধ্যে মানে এই মুহূর্তে সমস্ত রকম আস্থা ফিরিয়ে আনতে গেলে প্রথম নির্মল ঘোষকে তুলে নেওয়া উচিত। নির্মল ঘোষকে তুলে, সোমনাথ ছিল নির্মল ঘোষের সঙ্গেই ছিল, তাকেও নিতে পারে। নির্মল ঘোষকে তুলে নিয়ে তার কল রেকর্ডিং চেক করে সেখান থেকে সোজা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়ে জেরা করলে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবে কাকে কী কী ইনস্ট্রাকশন উনি দিয়েছেন।
তা থেকে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি প্রশ্নেতে আসি। মানে ওপর থেকে নামতে হবে, নিচ থেকে এখন অনেক কিছু খুঁজে পাওয়া যায় না, ওপর থেকে নামলে খুব তাড়াতাড়ি নিচে পৌঁছানো যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রশ্নতে আসতেই হচ্ছে স্যার, সেটা হচ্ছে যে দেখা গেল যে যার জন্য দলটা লাটে উঠলো এরকমটা অভিযোগ উঠছে, সেই চার্টার্ড বিমানে ঘুরছেন। শুধুমাত্র তাই নয়, বিমানবন্দরে তার যে বিমান ল্যান্ড করার পর দেখা গেল যে সেখানে বেশ কিছু ঝামেলাও হলো, কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন, একজন দুজনকে মারা পর্যন্ত হলো, এবং সেখানেই অভিযোগ উঠছে তারা নাকি বিজেপি কর্মী ছিলেন, সেখান দিয়ে কোনো কারণে যাচ্ছিলেন, তাদেরকে ধরে মারা হলো। বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, এই অভিষেক ব্যানার্জির চার্টার্ড ফ্লাইটে উড়ে উড়ে তো তৃণমূল দলটাকেই উড়িয়ে দিল। এর জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না, এর জন্য একমাত্র একম এবং অদ্বিতীয়ম যদি কেউ দোষী হয় তার নাম মমতা ব্যানার্জি। এই যে আপনি তৃণমূলের সমস্ত নিচের স্তরে কাউন্সিলর থেকে শুরু করে ওয়ার্ডের তৃণমূলের প্রেসিডেন্টের অবধি যে চুরি করছিল, এমএলএ এমপিদের কথা তো ছেড়েই দিন, সবটাই মমতা ব্যানার্জির প্রশ্রয় করছিল। কারণ মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন এই চুরির। মমতা ব্যানার্জি 2011-এ যে ম্যান্ডেট নিয়ে, মানুষের যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছিলেন, মমতা ব্যানার্জি খুব আরামসে তৃণমূল দলটাকে সিপিএম কায়দায়, ওনার যা কমান্ড ছিল দলের ওপর বা মার্কেটে, সিপিএম কায়দায় দলটাকে নিয়ে চলে যেতে পারতেন। কিন্তু উনি সেটা না করে উনি কী করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাতারাতি নেতা বানানোর চেষ্টা করতেন। আমি মেনে নিতাম যদি অভিষেক ব্যানার্জিকে উনি প্রথমে দক্ষিণ কলকাতার ছাত্র পরিষদের প্রেসিডেন্ট করতেন, তার পরের বছর দক্ষিণ কলকাতার যুবর প্রেসিডেন্ট করতেন, তার পরের বছর রাজ্য ছাত্র পরিষদের প্রেসিডেন্ট করতেন। আরে 2-3 বছর 4 বছর ওনাকে সিঁড়িটা ভাঙাতেন, নিজে হাতেই ভাঙাতেন। আরে উনি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট থাকলেও মুখ্যমন্ত্রীর ছেলে ছিলেন, ভাইপো ছিলেন, ক্ষমতা একই থাকতো, কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকরা হ্যাবিচুয়েটেড হতো যে সিঁড়ি লাফ দিয়ে হওয়া যায় না। উনি না করে কি করলেন, সমস্ত টাকা ইনকামের রাস্তাগুলোয় অভিষেক ব্যানার্জিকে বসিয়ে দিলেন। এবার পুরো তৃণমূলটা দেখলো, বাবা যদি চুরি বাবা যদি চোর হয়, চোখের সামনে সন্তান যদি দেখে যে বাবা চুরি করছে, কয়লা খাচ্ছে, গরু খাচ্ছে, সোনা খাচ্ছে, সব খাচ্ছে, ওরা ভাবলো আমরাও খেতে পারি। স্বাভাবিক নিয়ম এটা হলো। তৃণমূল কংগ্রেসটা উড়ে গেল চার্টার্ড ফ্লাইটে, অভিষেক ব্যানার্জির সঙ্গেই উড়ে বেড়াচ্ছে এখন তৃণমূল কংগ্রেস। এবারে ত্রাণ দুর্নীতিতেও ভাইপোর নাম জড়ালো, আর বাকি রইল কোথায়? আর বাংলাবাসীর একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে তিনি জেলে কবে যাচ্ছেন? দেখুন, বেচতে শুধু গঙ্গাটা পারেনি, দীঘার সমুদ্রটা পারেনি, আর রেল লাইনগুলো পারেনি, বাকি তো সবই বেচে দিয়েছেন। রাস্তার দুপাশ বেচেছেন, রাস্তার ওপরে হোর্ডিং দিয়ে পয়সা তুলেছেন, আর আর কি বলবো, সব বেচে দিয়েছেন। আর কয়লা, গরু, সোনা, হাবি যাবি তো ছেড়ে দিন, আর কত বলবো। আর বলতে বলতে সত্যি আমাদের মুখ পচে গেছে, ওদের নাম নিতে ইচ্ছে করে না, ঘেন্না লাগে এখন। উনি কবে জেলে যাবেন এটা রাজ্যবাসীর প্রশ্ন, এটা আমাদেরও প্রশ্ন। কারণ আমি একটা কথা দায়িত্ব নিয়ে একজন বিজেপি কর্মী হিসেবে বলছি, শুভেন্দু অধিকারীর মানে কাছেও আমার অনুরোধ যে বিজেপি এবছর পশ্চিমবঙ্গে সরকার করেছে, মমতা ব্যানার্জিকে আমরা সরিয়ে দিয়েছি, এতেও অত শান্তি হয়নি। অভিষেক ব্যানার্জি যতক্ষণ না জেলে যাবে সেই শান্তি কিন্তু আমাদের সম্পূর্ণ হবে না বাংলার বুকে। তাই খুব শিগগিরই অভিষেক ব্যানার্জি কিন্তু আইনের আওতায় আসবে। ওনাকে বিনয় মিশ্র হতে দেওয়া যাবে না, এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রইল, এটা আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইল। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এই ভোটে এত বিপুল পরিমাণে জয়ের পর, বঙ্গ বিজয়ের পর, শ্যামাপ্রসাদের ভিটেতে দেখা গেল যে অবশেষে পদ্মফুল ফুটল। তো তারপরে মোদির বঙ্গ সফর, আরও নতুন বড় কিছুর জন্য কি বঙ্গবাসী অপেক্ষা করছেন? দেখুন, আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বাংলাটা শ্যামাপ্রসাদ মুখার্জির যেরকম স্বপ্ন ছিল, এই বাংলা নিয়ে মোদিজি, অমিত শাহজিরও একটা বিরাট বড় স্বপ্ন আছে। আর সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বিরাট স্বপ্ন এই বাংলা নিয়ে রয়েছে। তাই আর বাংলার মানুষের জন্য চেয়ে আনার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কোনো কার্পণ্য কোনো দিন হবে না। আমার ধারণা এমন কিছু শুভেন্দুবাবু গিয়ে মোদিজি, অমিত শাহজির কাছে চেয়ে রেখেছেন, এমন কিছু যেগুলো প্রধানমন্ত্রী অবশ্যই ঘোষণা করলে, আমরা তো এখনও জানি না কী কী চেয়ে রেখেছেন, ঘোষণা করলে আমার ধারণা বাংলার মানুষের তাক লেগে যাবে।